আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার, হাসানুল হক ইনুর 7 দিন ও রাশেদ খান মেননের আরও 6 দিনের রিমান্ড মঞ্জুর। বিহারে বন্যার আশঙ্কায় ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত। আপাতত শঙ্কা নেই বাংলাদেশের, বলছেন বিশেষজ্ঞরা। ভারী বৃষ্টিতে 4 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। দুর্গত এলাকায় মিলছে না চিকিৎসা সেবা। 4 দিন পর চট্টগ্রাম ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বিকেলে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আগামীকাল আরাফাতকে সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর তেজগাঁ থানায় তার নামে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আবারও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাদের ঢাকার সিএমএম কোর্টে তোলা হয়। এ সময় আদালত চত্বরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এ সময় আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যান্যদের আদালত এলাকা থেকে সরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় হাসানুল হক ইনুকে। নিউ মার্কেট থানায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তুমুল বৃষ্টির কারণে বিহারের গঙ্গা নদীতে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে ভারত। বিপদসীমা ছাড়িয়ে পানির উচ্চতা সেখানে এখন 76 ফুট। তবে সবগুলো গেট খুলে দেয় বাংলাদেশের উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা সহ যেসব জেলায় বন্যার আশঙ্কা করা হয়েছিল তা এখনো হয়নি। পদ্মা নদীতে পানি প্রবাহ কিছুটা বাড়লেও তা অস্বাভাবিক নয়। এরপরও আগামী 2-3 দিন পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক বিবৃতিতে বলেছেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, গুজব এবং ভীতি ছড়ানো হচ্ছে। ফারাক্কার সব গেট খোলায় স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে পদ্মায় 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে, যাতে বন্যা বা প্লাবনে আতঙ্কিত হবার মতো কিছু নেই। তবে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বন্যার ভয়াবহতা উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন দেশের নদী গবেষকরা। এই গেটগুলো খুলে দেওয়ার কারণে আপাতত এই পানিতে বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই, কিন্তু যদি বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাত এতটা বেশি হয় যাতে করে গঙ্গা, পদ্মা এই পানি ধারণ করতে না পারে, তখন বন্যা হবে। ভারত ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিলেও চাঁপাইনবাবগঞ্জে এর তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা সহ মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বাড়লেও সব নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার অঞ্চলের বাসিন্দারা জানান, গত কয়েকদিন থেকে পদ্মায় পানি বাড়ছে। এতে করে নদী তীরবর্তী কিছু নিম্নাঞ্চল নিমজ্জিত হয়েছে। কোনো কোনো স্থানে ফসলি জমি ডুবে গেলেও এখনো পর্যন্ত কোনো বাড়িঘরে পানি ঢোকেনি। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, ফারাক্কার গেট আগে থেকেই খোলা ছিল। বন্যায় তা খোলা থাকলেও পানি বাড়ার হার স্বাভাবিক রয়েছে। ফারাক্কায় হচ্ছিল আপনার 109টা গেট আগে থেকে খুলেই ছিল, কি বন্যাকালীন সময়ে ওনাদের খোলাই রাখা লাগে। ওটা হচ্ছিল আপনার এই বন্যার সময় খোলা রাখে আর কি। 109টা গেট আগেও খোলা ছিল, এখনো খোলা আছে। তো এইটার ইফেক্টে এক্সট্রা আপনার কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া পদ্মা নদীতে লক্ষণীয় হয় নাই। আর আমাদের যে পানি বৃদ্ধির হার সেটাও স্বাভাবিকই আছে। কালকে ওই যে কথাগুলো বন্যার কথা শুনেছিল, আর ফরাক্কার বাঁধ ছুটার কথা, সে বাঁধগুলো 109টা ছুটে ছেড়ে ছিল, তো সে পূর্ণপদে বান এখনো বন্যা তো হয়নি।
ভারী বৃষ্টিতে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। এদিকে পানি কমায় বন্যার ভয়াল ধ্বংসযজ্ঞ ফুটে উঠছে ফেনীতে। ঘরে ফিরে দুর্গত অনেকেই দেখছেন তাদের ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ সংসারের সবই নষ্ট হয়েছে পানিতে। অনেক এলাকায় এখনও নেই বিদ্যুৎ সরবরাহ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রণের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পাকা ঘরবাড়িতেও ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে। নষ্ট হয়ে গেছে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র। এখনও পানিবন্দী রয়েছে ফেনী শহরের বিভিন্ন অলিগলি ও সদর উপজেলার মোটবি, কালীদহ, ফাজিলপুর ইউনিয়নের নিচু এলাকা। সংকট কাটাতে শতাধিক সংগঠন বন্যার্থদের পাশে দাঁড়াতে খাদ্য সহায়তা দিচ্ছে। বিশুদ্ধ পানির সংকট থাকায় বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগ। আমার মসজিদটাও ডুবে গেছে। মসজিদের কিছু মাইক পত্র আছে, মাইকের জিনিসপত্র, মেশিন সব ডুবে গেছে। আমরা আমাদের বাচ্চাগুলো যখন ঘুমন্ত ছিল, এই ঘুমন্ত অবস্থায় আমাদের পানির খাটের নিচে চলে আসছে। আমরা আমাদের নিচতলায় ভাষা, আমাদের নিচতলার ভাষার কোনো মালামাল বার করতে পারি নাই। কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়েছে। গোমতী নদীর পানি সকালে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে বানভাসী মানুষের জন্য ত্রাণ সামগ্রী আসলেও তা প্রত্যন্ত এলাকায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নৌকা ও ট্রলার পাওয়া যাচ্ছে না। নোয়াখালীতে ২ দিন ধরে টানা বৃষ্টিতে নতুন করে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। সর্বশেষ ২৪ ঘন্টায় জেলার ৮টি উপজেলার অধিকাংশ এলাকায় ১ থেকে ১.৫ ফুট উচ্চতায় পানি বেড়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি নেই ১ সপ্তাহ ধরে। এই উপজেলায় ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে ভুগছে সাধারণ মানুষ। বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় ৫ উপজেলার ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত ওষুধ, বিশুদ্ধ পানি ও খাবারের সরবরাহ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও কমলগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। বন্যায় জেলার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়েছে পানিবাহিত রোগীর সংখ্যা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্যার কারণে ৪ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম, ঢাকা, সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, গতকাল রাত থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটে ২টি লাইনের মধ্যে ফেনী এলাকায় পানির স্রোতে বেশি ক্ষতিগ্রস্ত হয় চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনটি। তবে ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনটি কম ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনটি মেরামত করার পর সোমবার রাত ১১টায় তুর্না, নিশিথা ও ১২টায় ঢাকা মেইলের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ বন্যার পানিতে ডুবে যাওয়ায় গত ২২ আগস্ট দুপুর থেকে চট্টগ্রামের সাথে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। নোয়াখালীর আশ্রয় কেন্দ্রগুলোতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী নারী ও শিশুরা। শুধু শুকনো খাবার খেয়ে একদিকে যেমন পুষ্টিহীনতার শিকার, পাশাপাশি পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন তারা। মিলছে না চিকিৎসা সেবা ও জরুরি ওষুধ। বেগমগঞ্জের আশ্রয় কেন্দ্র ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। ডায়রিয়া আক্রান্ত ছোট শিশুটিকে নিয়ে আশ্রয় কেন্দ্রের দ্বারে দ্বারে ঘুরছেন তানিয়া আক্তার। একেবারেই পানিশূন্য হয়ে পড়েছে ১৫ মাসের বাচ্চাটি। জরুরি ঔষধ সেবা না থাকায় হুমকির মুখে তার জীবন। ৮ মাসের গর্ভবতী শিউলি আক্তারও চরম অনিশ্চয়তায় দিন পার করছে আশ্রয় কেন্দ্রে। স্বাস্থ্যসম্মত টয়লেট ও চিকিৎসার অভাবে ক্রমেই স্বাস্থ্যের অবনতি ঘটছে তার। ৫ দিন আগে সবশেষ ভাত খেয়েছেন বলে জানালেন সন্তান সম্ভবা এই নারী। আমার এখন ৮ মাস চলতেছে। ৮ মাসের ৫ তারিখে আমার ডাক্তার দেখানোর কথা ছিল, যাইতে পারি নাই। বাড়িঘর ডুবে গেছে, কিছু নিয়ে আসতে পারি নাই। এক মেয়ে আছে, মেয়েকে নিয়ে আসি, এখন স্কুল ভবনে উঠছি। নিজের খাওয়াটাই তো এমনি ভাত পাইতেছি না, ওগুলা কিভাবে খাবো। বেগমগঞ্জের লতিফপুর, এখলাসপুর সহ প্রত্যন্ত গ্রামের আশ্রয় কেন্দ্রগুলোর চিত্র প্রায় একই।
ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন সব হারানো মানুষগুলো। আমাদের বাড়িঘর সব ভাঙে গেছে, আমার 2 বাচ্চা 2 মেয়ে, আমরা খুব অসহায়, খুব গরিব। পানি শুকানোর পর বাড়িতে চাইলে ঘর নাই, বাড়ি নেই, কোথায় থাকবো, কি করব। দুর্গম গ্রামের বানভাসী মানুষদের শুকনো খাবারের পাশাপাশি দুবেলা রান্না করা খাবার খাওয়াতে প্রয়োজনীয় সামগ্রী আর বাবুর্চি সমেত এখলাসপুরে পৌঁছেছে ঢাকার একদল যুবক। এতে অনেকদিন পর ভারী খাবারের দেখা পেয়ে খুশি বানভাসী দিশেহারা মানুষগুলো। আমরা মোবাইলে ফেসবুকে দেখতে পারছি যে মানুষ শুধু শুকনা খাবার, আমরা যখন আসি এলাকায় রুটের পারে অনেক বিস্কুট পড়ে রয়েছে, দুঃখজনক, নষ্ট হয়ে গেছে। এর জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা বন্ধুরা মিলে এখানে আমরা খিচুড়ি বা ভাত মাংসের ব্যবস্থা করব। আমরা বাবুর্চি নিয়ে আসছি, খড়িয়ে নিয়ে আসছি ইত্যাদি, 2400 থেকে 2800 মানুষ খেতে পারবে। আমরা আরো 3 দিন থাকবো, হ্যাঁ, আরো মোটামুটি 24 জায়গা পাকাবো আর কি। আমাদের ধোয়ানগঞ্জ থেকে অনেকগুলা টিম অলরেডি ফেনী এবং নোয়াখালীতে এসছে এবং আমাদের অনেকগুলা টিম আসার অপেক্ষায়। হাইওয়ে রোডে কিন্তু পানি নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু বুঝার উপায় নাই যে ভিতরে যে এই ধরনের পরিস্থিতি। গত 5-7 দিনের যে বন্যা, এই 5-7 দিন পরবর্তীতে আমাদের এলাকার মানুষ মোটামুটি একটু ভালো খাবার দেখতে পাইছে। এখনো প্রচুর খাবার, ঔষধ এবং চিকিৎসা সেবা প্রয়োজন এসব এলাকার মানুষের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী। বন্যা দুর্গত ফেনীর বিভিন্ন এলাকায় 1000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান। ফেনী ও কুমিল্লায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। দুপুরে ফেনীর সদর উপজেলার সিলোনিয়া মাদ্রাসা আশ্রয়ণ পরিদর্শনে এসে ধর্ম উপদেষ্টা বলেন, বন্যা কবলিতদের সহায়তায় দেশের আলেম ওলামা ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসাই বড় শক্তি বলে জানান ধর্ম উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক রাজীব আহসান। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বন্যার পানি নেমে গেলেও দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে নৌবাহিনী। বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জানান, যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় দুর্গত এলাকায় চিকিৎসা সেবা চালিয়ে যাবেন তারা। ফেনীর ফুলগাজী বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনকালে এসব জানান নৌবাহিনী প্রধান। মুশফিকুর রহমানের আরেকটি রিপোর্ট। বন্যার পানি নামতে শুরু করেছে ফেনীতে, কিন্তু দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। এ সংকটও এই এলাকার মানুষের কাছে নতুন। বিষাক্ত পানি তো রাত্রে গছ ডুবি 8টার এখনো কাদা বেশি, ঠ্যাং ডুবে খালাই গেছে গই। ফেনীর কিছু এলাকায় এখনো পানি নামেনি। সড়কের পাশের এলাকাগুলোতে ত্রাণ সেবা মিললেও অনাহারে দিন কাটছে দুর্গম এলাকার অনেক মানুষের। স্থানীয় কিছু সুবিধাবাদী ত্রাণ সিন্ডিকেট গড়ে তুলেছে বলেও অভিযোগ করেছেন বঞ্চিতরা। ঘরে ঘরে যায়, প্রত্যেকটা ফ্যামিলি লিস্ট করার দরকার। প্রত্যেকটা ফ্যামিলি একজনকে প্রদান করি, 5 জন ফ্যামিলি হলে 5 জন ফ্যামিলিকে লিস্টের মাধ্যমে মালগুলো দিলে তারা ঘরে ঘরে পাইবো। আর এখন বর্তমানে যে সিন্ডিকেট হচ্ছে, এটা রাস্তা দাঁড়াবো, গাড়ি নিয়ে আসবো, একবার 5 বার নিয়ে যাচ্ছে, 6 বার নিয়ে যাচ্ছে, আর কেউ একবারও পাচ্ছে না। ঘরে কিছু নাই, বুয়া খানা আরেকজন নিয়ে তুই আসি। ফুলগাজী উপজেলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সংকট পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এই সেবা অব্যাহত রাখার আশ্বাস দেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন এবং আপামর জনসাধারণ আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা সবাই মিলে, দেশের সবাই একতাবদ্ধ হয়ে আমরা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। আমাদের চিকিৎসক দল, সশস্ত্র বাহিনীর চিকিৎসক দল যতদিন প্রয়োজন ততদিন কাজ করবে। এটার ব্যাপারে আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথেও আলোচনা করেছি। পুনর্বাসন এবং পুনর্নির্মাণের বিষয়টা দীর্ঘমেয়াদী এবং সেখানে আর্থিক সংস্থানের বিষয়টাও জরুরি ত্রাণ সরবরাহের চাইতে আরও অনেক বেশি ব্যয়বহুল। এ ব্যাপারে আমার বিশ্বাস সরকারিভাবে একটা সমন্বিত সিদ্ধান্ত হবে। এ সময় বন্যা দুর্গত এলাকায় দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র জনতার সহমর্মিতা, শ্রম, উদ্যোগ ও সহায়তা বিতরণের প্রশংসাও করেন নৌবাহিনীর প্রধান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী।
ভয়াবহ বন্যা কবলিত এলাকাগুলোতে প্রশংসনীয় মানবিক সেবা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি। ফেনীর ছাগলনাইয়ায় প্রতিষ্ঠানটির ইন্টিগ্রেটেড স্টিল মিলস খুলে দেওয়া হয়েছিল সেখানকার বানভাসী মানুষের আশ্রয়ের জন্য। সেখানে আশ্রয় নেয়া কয়েক হাজার বন্যার্ত মানুষকে খাবার, চিকিৎসা, ওষুধ এবং জরুরি সহায়তা দিয়েছে পিএইচপি পরিবার। ফেনী ঘুরে এসে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা। এসব উপজেলার প্রায় ৯৫% এলাকা ছিল পানির নিচে। তবে বানভাসী অসহায় মানুষদের আশ্রয় এবং ভরসার জায়গা হয়ে উঠেছে ছাগলনাইয়ায় অবস্থিত দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ইন্টিগ্রেটেড স্টিল মিলস। গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত কারখানাটিতে আশ্রয় নেয় হাজারো মানুষ। খুব আদর খুব যত্ন করে খাবার এখানে সব রকমের সুযোগ সুবিধা আছে। আমরা এখানে 4 দিন। ওনারা গেট খুলে দিয়েছে, মানুষের আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে, থাকা, খাওয়া, চিকিৎসা, কারেন্ট, পানি সবকিছু। যারা বাইরে ছিল, ওই যে 1000-এর উপরে আপনার গাড়ি বন্দি ছিল, রাস্তায় জ্যাম ছিল, ওরা আপনার পিএইচপির লোকজনে রাস্তা ওরা খাবার বিতরণ করছে। খানা দানার কোনো সমস্যা নাই, থাকা, খানা সবকিছুর দিক ভালো আছে। 3 দিন সকালে আবার দুপুরে আবার বিকালে আবার দিচ্ছে, বুঝছেন। পিএইচপি তাদের কর্মীদের 5তলা আবাসিক ভবন ও অফিস ভবনও ছেড়ে দিয়েছে বানভাসী মানুষদের থাকার জন্য। দেয়া হচ্ছে 3 বেলা খাবার ও অন্যান্য সহায়তা। আমাদের চেয়ারম্যান মহোদয় স্যারের নির্দেশনা আছে, যতদিন পানি নামবে না, এলাকাতে মানুষ ফিরতে পারবে না, ততদিন আমাদের খাওয়ার কার্যক্রম 3 বেলা যেন লোকজনের চলমান থাকে। এ ধরনের সহায়তার কারণে পিএইচপি কারখানার আশ্রিতরা বন্যা দুর্গত অন্যান্য আশ্রয় কেন্দ্রের তুলনায় স্বস্তি ও স্বাচ্ছন্দ্যে ছিলেন। বিশুদ্ধ পানি এবং চিকিৎসারও সংকট ছিল না তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 31 ঘন্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুন। ভোরে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের ভেতরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে পুরো 6তলা ভবনটি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তারা। যে কোনো সময় ভবনটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে কারখানার ভেতরে 173 জন আটকে পড়েছিল বলে স্বজনরা দাবি করলেও এখনো পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 15 বছরের জঞ্জাল পরিষ্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা ও সময় দিতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এতদিন যখন অপেক্ষা করা গেছে আর কিছুদিনও অপেক্ষা করা যাবে। এই বিষয়ে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সকালে ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান ও ছাত্র জনতা ঐক্য সমাবেশে এসব কথা বলেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল, পিরোজপুর সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাইদি এবং ঝালকাঠি জেলা জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের দায়ের করা মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধে বিচারকদের সাথে আলোচনা করেছেন রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দুপুরে আদালত চত্বরে সংবাদ সম্মেলনে মামলা দিয়ে কেউ চাঁদা দাবি করলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার অনুরোধ জানান তারা। এছাড়াও হয়রানির শিকার ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা নেওয়া এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নতুন করে মামলা করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্যানেল আইনজীবীদের পরামর্শ নেওয়ার কথা জানান সমন্বয়করা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শাহরিয়ার সোহাগ, ইমরান আহমেদ, মোতওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির ও প্যানেল আইনজীবী রকুনুজ্জামান রোকন। ঝিনাইদহে 2013 সালে জামাত কর্মী আব্দুস সালাম হত্যার ঘটনায় 72 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 200 জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার নিহতের শ্বশুর আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু, তাহজিব আলম সিদ্দিকী শমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক JM রশিদুল আলম রশিদ, ডিএসপির সাবেক ওয়াচার মুরাদ সহ 72 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে 150 থেকে 200 জনকে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসামি যুবলীগ নেতা তারেক আহমেদ অনিক ওরফে কিলার অনিককে গ্রেপ্তার করেছে বিজিবি। ভোরে মাটিলা সীমান্ত থেকে মহেশপুর 58 বিজিবি তাকে গ্রেপ্তার করে। তিনি ঢাকা মহানগর যুবলীগের সহসভাপতি হাজী আবু তাহেরের ছেলে ও 38 নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী। পরে অনিককে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। 58 বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে ছাত্র হত্যা সহ একাধিক হত্যা মামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে সে। তার নামে ঢাকার বাড্ডা থানায় হত্যাসহ 4টি মামলা রয়েছে। বগুড়ায় জামাল উদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2022 সালের 25 নভেম্বর রাতে বগুড়া শহরের বৃন্দাবন পূর্বপাড়ায় জামাল উদ্দিন নিজ বাড়িতে খুন হন। পরে এ ঘটনায় নিহতের ছেলে যেমন রিমন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।